গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাপগতিবিদ্যা অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। আজকে আমাদের থিওরি মোটামুটি আলোচনা শেষ হবে। নেক্সট ক্লাস থেকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তো যেহেতু আজকে থিওরির উপর শেষ ক্লাস, তাই তোমাদের আজকের ক্লাসটি ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং এর আগে যে ক্লাসগুলো করা হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তোমরা জানো যে বর্তমান যে পরিস্থিতি, সে অনুযায়ী আমাদের হাতে সময় খুবই কম। হ্যাঁ, আমাদের এখন ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা একসাথে পড়তে হবে, তাই না? হয়তো এমন হতে পারে যে তোমার প্রথম পত্রের 60% এবং দ্বিতীয় পত্রের 40%। হ্যাঁ, তো এভাবে আমাদের সামনের দিকে এগোতে হবে। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমাদের এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তাই না? তো আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে এটি তোমাদের জানা আছে, তারপর আমি আবার একটু বলছি যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে। আমাদের ছিল যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাই না? এবং সম্মুখগামী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় না, সেই প্রক্রিয়াকে বলা হয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, এখন এই অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনের আগে আমরা জেনেছিলাম যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না, এন্ট্রপির পরিবর্তন শূন্য, তাই না? তাহলে আমাদের আজকে দেখতে হবে যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা কেমন হয়। আচ্ছা, শুরুতে আমরা দুইটা বস্তু ধরে নিলাম। দুইটা বস্তু ভালো করে খেয়াল করবে। একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে T1 আর একটা বস্তুর তাপমাত্রা T2, এবং এরা পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পরস্পরের সংস্পর্শে আছে। পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পরস্পরের সংস্পর্শে আছে এবং এখানে T1 গ্রেটার দেন T2। তাহলে যেহেতু প্রথম বস্তুর তাপমাত্রা বেশি, তাহলে এটা হলো উত্তপ্ত বস্তু, উত্তপ্ত বস্তু, আর এটা হলো কি শীতল বস্তু, শীতল বস্তু। ঠিক আছে, তো যেহেতু উত্তপ্ত বস্তু আর একটা হলো শীতল বস্তু, দুইটা পরস্পরের সাথে সংযুক্ত আছে, সেহেতু আমরা যদি দুইটা বস্তুকে সংযুক্ত করি, তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে? অবশ্যই উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে যাবে। ধরি ডিকিউ পরিমাণ তাপ উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে যায়, তাহলে এটা হলো ডিকিউ পরিমাণ তাপ হারায়, আর এই বস্তুটা কি হবে? তাপ বৃদ্ধি পায়, তাপ লাভ করে। তাহলে এই হলো চিত্রের বর্ণনা। আবারও বলছি যে মনে করি দুটি বস্তু পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পরস্পরের সংস্পর্শে আছে। বস্তু দুটির তাপমাত্রা T1 এবং T2, T1 গ্রেটার দ্যান T2। তাহলে প্রথমটি হলো উত্তপ্ত বস্তু, দ্বিতীয়টি হলো শীতল বস্তু। ধরি ডিকিউ পরিমাণ তাপ উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে যায়, ফলে উত্তপ্ত বস্তুর ডিকিউ পরিমাণ তাপ হারায় এবং শীতল বস্তু ডিকিউ পরিমাণ তাপ লাভ করে। এই হলো চিত্রের বর্ণনা। এখন তোমরা একটু দেখো, এখানে স্লাইডে লেখা আছে। হ্যাঁ, ধরা যাক দুটি বস্তু পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পরস্পর সংস্পর্শে আছে। বস্তু দুটি তাপমাত্রা T1 এবং T2। যদি T1 গ্রেটার দেন T2 হয়, হ্যাঁ, অর্থাৎ উত্তপ্ত বস্তু থেকে তাপ শীতল বস্তুতে যাবে। তাহলে উত্তপ্ত বস্তু কী করলো? ডিকিউ পরিমাণ তাপ হারালো, আর শীতল বস্তু কী করলো? ডিকিউ পরিমাণ তাপ লাভ করলো, তাই না? তাহলে এন্ট্রপির পরিবর্তনটা আমরা কি জানি? এন্ট্রপির পরিবর্তন আমরা ডেল্টা এস ইকুয়াল টু, এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস ইকুয়াল টু কী জানি? ডেল্টা কিউ বাই টি, অথবা এভাবেও লেখা যায় কিউ বাই টি, অথবা এভাবেও লেখা যায়
ডি কিউ বাই টি, ডিএস ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে উত্তপ্ত বস্তু ডি কিউ পরিমাণ তাপ হারালো আর শীতল বস্তু ডি কিউ পরিমাণ তাপ লাভ করলো। তাহলে আমরা কি লিখতে পারি যে উত্তপ্ত বস্তুর এন্ট্রপি ডিএস ওয়ান ইকুয়াল টু কী হবে, মাইনাস ডি কিউ বাই টি ওয়ান। কেন এখানে মাইনাস হলো, যেহেতু উত্তপ্ত বস্তু তাপ হারালো, তাই না। উত্তপ্ত বস্তুর এন্ট্রপি ডিএস ওয়ান ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই টি ওয়ান, এবং শীতল বস্তুর এন্ট্রপি কী হবে, শীতল বস্তুর এন্ট্রপি ডিএস টু ইকুয়াল টু ডি কিউ বাই টি টু। তাহলে মোট এন্ট্রপিটা কি হবে, মোট এন্ট্রপি ডিএস ইকুয়াল টু কী হবে, ডি কিউ বাই টি ওয়ান, এখানে মাইনাস আছে, প্লাস ডি কিউ বাই টি টু, তাই না। তো যেহেতু আমার এখানে টি ওয়ানটা বড়, সেহেতু এই মানটা, পুরো মানটা হবে এই মানটা থেকে ছোট। সুতরাং এই সমীকরণ থেকে দেখা যায় যেহেতু টি ওয়ান গ্রেটার দেন টি টু, সেহেতু কী হবে, ডিএস গ্রেটার দেন জিরো। সুতরাং ডিএস গ্রেটার দেন জিরো মানে কি, অবশ্যই এন্ট্রপির মান রয়েছে, অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো এই আমি তোমাদেরকে বোঝালাম এবং এটি স্লাইডেও সুন্দর করে লেখা আছে। সুতরাং মাইনাস ডি কিউ বাই টি ওয়ান উত্তপ্ত বস্তুর এন্ট্রপি হ্রাস, এবং ডি কিউ বাই টি টু শীতল বস্তুর এন্ট্রপি বৃদ্ধি। অতএব সিস্টেমের মোট এন্ট্রপির পরিবর্তন হচ্ছে এটা। উপরের সমীকরণ থেকে দেখা যায় যে টি ওয়ান গ্রেটার দেন টি টু, সেহেতু ডিএস গ্রেটার দেন জিরো, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। এই প্রশ্নটি খুবই ভালো একটি প্রশ্ন, এবং আমার মনে হয় এই প্রশ্নটি যদি উত্তরটি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না, খুব সহজেই এই উত্তরটি তোমাদের মনে থাকবে, কিন্তু বুঝতে হবে। কর্ম সম্পাদন সহক, এটি রেফ্রিজারেটরের ক্ষেত্রে হয়ে থাকে, বা কফ বা কে, কখনো কখনো কফ লেখা হয় বা কে লেখা হয়, বা কর্ম সম্পাদন সহক। নিম্ন তাপমাত্রার তাপ আধার হতে অপসারিত তাপ বহিস্থ সংস্থা কর্তৃক সম্পাদিত কাজের অনুপাতকে, অর্থাৎ দুইটা জিনিস, একটা হলো নিম্ন তাপমাত্রার তাপ আধার হতে অপসারিত তাপ, এবং বহিস্থ সংস্থা কর্তৃক কৃত কাজ সম্পাদিত কাজের অনুপাতকে বলা হয় রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহক। অর্থাৎ দুইটা জিনিস, একটা হলো অপসারিত তাপ, উপরে কি হবে, অপসারিত তাপ, আর নিচে কি হবে, কৃত কাজ। তাহলে আমরা অপসারিত তাপ যদি কিউ টু হয়, কিউ টু হয়, আর নিচে কৃত কাজ হবে কোনটা, কিউ ওয়ান মাইনাস কিউ টু। এটি হলো রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহক। আচ্ছা, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায়, বিভিন্ন তাপীয় ক্রিয়ায় কৃত কাজের তুলনা, অর্থাৎ আমরা আমাদের যেহেতু বললাম যে থিওরি শেষ, চ্যাপ্টার শেষ, এই জন্য এই প্রশ্নটির উত্তর দিয়ে আমাদের শেষ হবে আলোচনা, থিওরি আলোচনা। তারপরে আমরা হয়তো কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আমরা যে যে প্রক্রিয়াগুলো আলোচনা করেছিলাম একটু আরেকবার বলি। প্রথমটি হলো সমচাপ প্রক্রিয়া। 2 নম্বর ছিল কি, সম আয়তন প্রক্রিয়া।
তারপরে 3 নাম্বার ছিল কি সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। আর একটা 4 নাম্বার ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, সমচাপ প্রক্রিয়ায় কি থাকে? চাপের কোনো পরিবর্তন হয় না, চাপ স্থির থাকে। সম-আয়তন প্রক্রিয়া কি থাকে? আয়তনের কোনো পরিবর্তন হয় না। সমষ্ণ প্রক্রিয়া কি থাকে? উষ্ণতা মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া আর হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, সমচাপ, প্রথমে সমচাপ প্রক্রিয়ায় কাজটা কেমন হবে? আমরা কি জানি? কৃত কাজ DW ইকুয়াল টু কী জানি? PdV। তাহলে এখানে আয়ত চাপের যদি পরিবর্তন না হয়, চাপ যদি স্থির থাকে, তাহলে আমার কৃত কাজ DW ইকুয়াল টু কী হবে? PdV। অর্থাৎ আমরা কি বলতে পারি যে চাপ ও আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ হলো চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। খুব সহজে আমরা কৃত কাজের যে সূত্র রয়েছে, যে সমীকরণ রয়েছে, সেই সমীকরণ থেকে সহজেই এই প্রশ্নের উত্তর দিতে পারি। এবার সম আয়তন প্রক্রিয়া, আমরা যদি এই সমীকরণটি লিখি যে DW ইকুয়াল টু PdV, আমার যদি আয়তন সমান হয় তাহলে এই ডিভি দ্বারা কি বোঝায়? আয়তনের পরিবর্তন। এটা কী হবে? শূন্য হবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না। তো আমি যদি আয়তনের পরিবর্তন না হয়, তো এখানে যদি আমি 0 বসাই, তাহলে কী হবে? P ইন্টু 0, তার মানে সমান সমান 0, অর্থাৎ কৃত কাজ DW ইকুয়াল টু 0। সুতরাং আমরা বলতে পারি যে সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন শূন্য হয় বা আয়তনের পরিবর্তন হয় না বিধায় কৃত কাজ DW ইকুয়াল টু 0, তাই না? এই দুটি প্রক্রিয়ায় কিন্তু কৃত কাজের আলোচনাটা খুব সহজ। সমষ্ণ প্রক্রিয়া, বলো তো কি স্থির থাকবে? তাপমাত্রা স্থির থাকবে, তাই না? তো আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি? DQ ইকুয়াল টু DU প্লাস DW। এখানে এটা হলো কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটা DU হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তাই না? তো এই যখন তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তখন এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হয় না, এটা শূন্য হয়ে যায়। আবার বলছি যে যখন কোনো সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তখন তাদের অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হয় না। তাই DU ইকুয়াল টু 0 হয় অভ্যন্তরীণ শক্তি। সুতরাং আমরা কি লিখতে পারি? DQ ইকুয়াল টু DW, অর্থাৎ যতটুকু তাপ সরবরাহ করা হয় পুরোটাই কাজে পরিণত হয়। সরবরাহকৃত তাপ সমান সমান কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ সমান সমান কৃত কাজ। আচ্ছা, এবার আসলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? এখানে কি ঘটে? সিস্টেম কর্তৃক কৃত কাজ অথবা সিস্টেমের উপর কৃত কাজ। এখানে দুইভাবে আমার এখানে যেহেতু তাপের কোনো পরিবর্তন হবে না, সেহেতু আমরা তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা বলেছিলাম DQ ইকুয়াল টু DU প্লাস DW, যদি আমার এটা ইকুয়াল টু 0 হয়, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? DW ইকুয়াল টু মাইনাস DU, তাই না? অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়, তখন কি হয়? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। সিস্টেম যদি নিজে কাজ সম্পাদিত করে, তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। নিজে কাজ করবে কেন? কারণ বাইরে থেকে কোনো তাপ সরবরাহিত হবে না, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তখন সিস্টেম শীতল হয়।
আর এটি ঘটে কখন? রুদ্ধতাপীয় প্রসারণে। আবার যখন রুদ্ধতাপীয় সংকোচন হয়, ঠিক আছে, রুদ্ধতাপীয় সংকোচন হয় তখন কি হয়? রুদ্ধতাপীয় সংকোচনের সময় বাইরে থেকে শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়, ফলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, ফলে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়। এক জায়গায় তাপমাত্রা হ্রাস পায় আর এক জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পায়, ঠিক আছে। যখন সিস্টেম নিজে কাজ করে তখন তাপমাত্রা হ্রাস পায়, আর যখন সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয় তখন তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে আমরা কি বলতে পারি? যে রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম নিজে কাজ করে, তাই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় এবং সিস্টেম শীতল হয়। আর রুদ্ধতাপীয় সংকোচনের সময় সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়, তাই সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ সিস্টেম উত্তপ্ত হয়। তো আমাদের যে আলোচনা আজকে থিওরি আলোচনা মোটামুটি বলা যায় যে এই পর্যন্ত। তো আরও কিছু আমরা যেহেতু নেক্সট ক্লাসে কিছু সূত্র নিয়ে আলোচনা করব, তো সেইগুলো নিয়ে আমি কিছু আলোচনা করব, দুই একটা সূত্র আমাদের লিখব। তো আমাদের 1 নাম্বার আমরা এন্ট্রপির কিছু সূত্র লিখি, বাকি সূত্রগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। এন্ট্রপির কয়টা সূত্র আছে? এন্ট্রপির পরিবর্তন 1 নাম্বার, ডেল্টা এস ইকুয়াল টু mL/F/T। আবার 2 নম্বরে কী লেখা যায়? ডেল্টা এস ইকুয়াল টু mL/V/T। আচ্ছা, 3 নম্বরে কী লেখা যায়? এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস ইকুয়াল টু mS ln T2/T1। আমি এখানে 3টা এন্ট্রপির পরিবর্তনের সূত্র লিখলাম। আরও এন্ট্রপির পরিবর্তনে আর একটা সূত্র রয়েছে, সেটা হলো 4 নাম্বার, ডেল্টা এস ইকুয়াল টু Q/T। মোটামুটি এই 4টা এন্ট্রপির পরিবর্তনের সূত্র ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে এলএফটা কি? এম তো ভর, এম ভর, এলএফটা কি, এলভিটা কি, এসটা কি, ঠিক আছে, কিউ কি তা আর টি কি? আমরা জানি যে এলএফ সমান সমান কী হবে? বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততা, এলএফ ইকুয়াল টু বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততা। এলভি সরি একটু ভুল হয়েছে। এলএফটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা। হ্যাঁ, আর এলভিটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততা, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততা। আচ্ছা, তাহলে এলএফ জানলাম, এলভি জানলাম, এখন এসটা কি? শুধু এস কি? এস হলো আপেক্ষিক তাপ, এস আপেক্ষিক তাপ, টি কি? তাপমাত্রা, কিউ কি? তাপ, ঠিক আছে, আর এম হচ্ছে ভর। আমরা যে সূত্রগুলো আলোচনা করলাম তার বাংলা যে অর্থগুলো সেগুলো আমি লিখে দিলাম। আর ডেল্টা এস হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। তো এই সূত্রগুলো নেক্সট ক্লাসে আরও আমরা বিস্তারিত
সূত্র আলোচনা করে তারপরে আমরা আমাদের যে গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো করার চেষ্টা করব। তো যেহেতু আরও অনেক কিছু জানার আছে, যত আমরা পড়ব যত আমরা জানবো, জানার শেষ নেই, তাই না? এই অধ্যায়ে আরও কিছু রয়েছে, আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা অনেক কিছুই আলোচনা করতে পারলাম না। এর পরবর্তীতে যদি আমরা দেখি যে আমাদের হাতে সময় রয়েছে, আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, হয়তো আরও কিছু আলোচনা করব থিওরি। যাই হোক, তোমরা বাসায় পড়বে, তোমাদের নিজেদের পড়তে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।